আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এমন কেন হচ্ছে আমার সাথে? আমি কারো দয়া চাই না, কিন্তু দম বন্ধ লাগছে কেন আমার? আমি তো আয়েশকে ভালোবাসি না, তাহলে কেন এত বিরহ? নিজে প্রশ্ন করে উত্তর খুঁজে পেলাম না। উত্তরটা বেশ জটিল। থম মেরে সেখানেই বসে থাকলাম। কষ্টের বদলে ক্ষোভ বাড়তে থাকলো। ক্ষোভের কারণ আয়েশ আমায় দয়া করছেন, যেটা আমি নেব না। এটা আমার কাছে অপমানের, ভীষণই অপমানের। অতিরিক্ত রাগের বশে ফুপিয়ে কেঁদে দিলাম আমি। আয়েশ রহমান কি করে আমার এত বড় অপমান করতে পারেন? বড়লোক বলে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের উপর দয়া করবেন? এতটা ছোট হয়ে যায়নি এখনো আমার সম্মান। এই অপমানের জন্য আর কখনো ক্ষমা পাবেন না আয়েশ। দরজায় ঠক ঠক আওয়াজ হলো। তাড়াহুড়ো করে নিজের চোখটা মুছে ফেললাম। হয়তো আয়েশ এসেছেন। গলা খাকারি দিলাম। উঠে দাঁড়িয়ে দরজা খুললাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো। একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো। আনি আপু? এত বিরহের মাঝেও আমার মুখে ফুটে উঠল হাসির রেশ। তুষার, তুমি এমন কেন? আমাকে না বলে চলে এলে নিজের ভবুবরের সঙ্গে। আমি তোমায় সারাদিন জ্বালায় বলে এভাবে প্রতিশোধ নিবে? তুষারের মিষ্টি কণ্ঠে কিছুক্ষণের জন্য যেন কষ্ট অপসারণ হয়ে এলো। নাক টেনে ওর হাত ধরে কাছে নিয়ে এসে বেডে বসালাম। অসহায় কণ্ঠে বললাম, বিশ্বাস কর, আমি এখানে নিজ ইচ্ছায় আসিনি। ওই যে আয়েশ আছে না, আমায় জোর করে নিয়ে এসেছে। নিয়ে আসলেই আসবে কেন? পালিয়ে আসবে আমাদের কাছে। জানো তো, ওই আয়াস জিজু আমার সঙ্গে খুব সুন্দর সুন্দর কথা বলেছিল তোমার বিয়ের দিন, কিন্তু তুমি যেই পালিয়ে গেলে তখনই কত রেগে রেগে কথা বলছিল। বুঝতেই পারলাম না উনি ভালো না খারাপ। আমি এতদিন ওনাকে কাছ থেকে দেখেও বুঝতে পারলাম না, আর তুই একদিনে কি করে বুঝবি বলতো তুষার? এটা সত্যি ভাবার বিষয় যে একটা মানুষের দুটো পার্সোনালিটি কি করে হতে পারে। পার্সোনালিটি মানে কি আপু? তুষারের প্রশ্নে হেসে উত্তর দিয়ে বললাম, ব্যক্তিত্ব। তুই এসব বুঝবি না, বাদ দে। এখন বল, তোরা কখন এলি? আর মা বাবা ওরা কোথায়? ওরা তো নিচে। আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ভুরু কোচকালাম আমি। একটু ভেবে বললাম, কি? তুষার জোরে জোরে ডেকে উঠল, পিহু, পিহু। আমার টিয়া পাখি পিহু নিচে ছন্দে শব্দ করে উঠল। আমার হাসি প্রসারিত হলো। পিহুকে কতদিন দেখা হয় না, ওর সঙ্গে কথা বলা হয় না। আমি উচ্ছ্বাসের সঙ্গে বললাম, পিহুকে এনেছিস? পিহু! আমার ডাকে সাড়া দেয় পিহু। ও নিজের নাম ছাড়া কিছুই বলতে জানে না, সারাদিন নিজের নাম উচ্চারণ করে। তুষারের কথাই ওর দিকে মন দিই আমি। এনেছি তো। জিজু বলল যে পিহুকে আনতে তোমার জন্য। আয়েশের নাম শুনে মুখটা মলিন হয়ে এলো। আমার সঙ্গে খানিকটা অবাকও হলাম। হতবিহ্বল হয়ে বললাম, আয়াস, উনি কি করে জানলেন পিহুর কথা? তোমার ওই বিয়ের দিন জিজুর সঙ্গে অনেক গল্প করেছি, তখন বলেছিলাম পিহুর কথা। ও। চুপ হয়ে গেলাম আমি। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেছে। কথাটুকুও বলার শক্তি পাচ্ছি না। কিছুক্ষণ আগে আয়েশের বলা কথাগুলো মাথা খারাপ করে দিচ্ছে আমার। ভাবতে ভাবতে চারিপাশটা বিষাক্ত লাগছে। আমি খুব করে চাইছি আয়েশ নামক ব্যক্তিটা আমার সামনে আর না আসুক। এতটুকু ভাবতে ভাবতে যেটা চাইছি না সেটাই হলো। ভেসে এলো এক স্বচ্ছ মিষ্টি গলা। ওনার কণ্ঠ শুনে ঢোক গিলে তুষারকে চেপে ধরে বসলাম। তুষার একটু ভয় পেয়ে বলে উঠল, আপনি যদি আবার রেগে যান সেদিনের মতো। আয়াস হাসেন। ওনার হাসির শব্দটা চমৎকার। মাঝে মাঝে নিজের চোখ দিয়ে ওনাকে দেখার ইচ্ছে জাগে। কথাবার্তা বলার অঙ্গভঙ্গি যার অসাধারণ, দেখতেও হয়তো অসাধারণই হবে। সেদিন তোমার বোন পালিয়ে গেছিল বলে রেগে গিয়েছিলাম। আজ তো সেই স্কোপও নেই, সুতরাং রেগেও যাচ্ছি না। আয়েশের কথাই হালকা চোখ ছোট করলাম। কথাগুলো আমাকে ঠেস মেরে বললেন সেটা বেশ বুঝতে পারলাম। আজ যে পালিয়ে যাওয়ার থেকে ভয়ানক কিছু ঘটাতে চলেছি সেটা আয়েশের আন্দাজের বাহিরে। উনি আবারও তুষারের উদ্দেশ্যে বলে উঠলেন, তুষার, একটু পর তোমার আপুর বিয়ে, ওকে রেডি হতে দেবে না? হ্যাঁ, তো আমি যাচ্ছি। আপু, আমি তোমার পিহুকে নিচে রেখে দিলাম আর যাচ্ছি। তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো। আমার কোনো রকম কথা না শুনে বাইরে দৌড় দিল তুষার। আমি ঘরে স্তম্ভিত হয়ে বসে রইলাম, কারণ এখনো আয়েশ ঘরেই আছেন। ওনার প্রতি রাগ লাগছে আমার। ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকায় উনি আমার হাত ধরে বললেন, এখনো বসে আছো? অবশ্যই তুমি একা তো শাড়ি পরে রেডি হতে পারবে না। আমি ফুলকিকে পাঠাচ্ছি। আই এম ওয়েটিং ফর ইউ। কেন করছেন এইসব? কি লাভ?
থমথমে গলায় প্রশ্নটা এবার করেই ফেললাম আমি আর এই দ্বন্দ্ব নিয়ে থাকতে পারছি না। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। দয়া বিষয়টা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আয়াস আমার প্রশ্নে খানিকটা বিস্ময় নিয়ে বললেন, কাল রাতে আমার সকল অনুভূতি উজাড় করে দেওয়ার পরও এই প্রশ্নটা কি করে করতে পারছো তুমি? আমি মানছি তুমি ছোট, কিন্তু এতটাও ছোট নও যে অনুভূতি বোঝার ক্ষমতা তোমার নেই। আপনি একজন মানুষ মনে হয় যার প্রাণ একটি কিন্তু অস্তিত্ব দুইটি, যার শরীর একটা কিন্তু পার্সোনালিটি দুটো, একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা। এত এত কনফিউশন আপনার পার্সোনালিটি তৈরি করেছে আমার মনে। আয়েশ আমার প্রত্যুত্তরে শুধু বড় বড় শ্বাস নিলেন। মনে হচ্ছে উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টায় আছেন, রেগে যাচ্ছেন। তাতে আমার কি? রাগলেই যে আমায় চুপ হয়ে যেতে হবে তার কোনো মানে নেই। হঠাৎ উনি তেতিয়ে বলে উঠলেন, হোয়াট ডু ইউ মিন? তুমি কি নিয়ে বিনিয়ে এটা বলতে চাইছো যে আমি অসুস্থ? আমার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে? আমি সেটা কখন বললাম? আমি শুধু নিজের মনে থাকা প্রশ্নগুলো করলাম। হতভম্ব হয়ে জবাব দিলাম আমি। লোকটা একটা বিষয় থেকে অন্য বিষয়ে টেনে নিয়ে যেতে মাহির। লয়ার কিনা? আচমকা আমার চুলের নিচে হাত দিয়ে ঢুকিয়ে ঘাড় শক্ত করে চেপে ধরলেন আয়াস। আমায় আধশোয়া করে ক্রোধের সঙ্গে বলে উঠলেন, তোমার সব প্রশ্নের একটাই উত্তর। আমার মনে দুটো কেন, হাজারটা অস্তিত্ব বা পার্সোনালিটি থাকলেও সেই হাজারটা অস্তিত্বই তোমায় চায়। শুধুই তোমাকে এবং তোমাকেই ওরা চায়। বলেই ছেড়ে দিতেই নিজের ব্যালেন্স রাখতে না পেরে শুয়ে পড়লাম আমি। আমার দুই গালে একজোড়া ঠোঁটের গভীর স্পর্শ পেলাম। মস্তিষ্ক আর কোনো ভাবনা নিতে পারছে না। ফলাফল স্বরূপ আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি। ভাবলে শিন হয়ে স্থির হয়ে শুয়েই রয়েছি, চোখের পলকও ফেলছি না। আয়েশ গম্ভীরতার সঙ্গে বললেন, তোমার পিহু আনা হয়েছে, ঠিক আছে, বাট ওয়ান মোর থিং, আমার চেয়ে এই পাখিকে বেশি ইম্পর্টেন্স দিলে এই পাখিকে মেরে ফেলতে 2 মিনিটও লাগবে না আমার। চোখজোড়া সরু হয়ে এলো। ওনার ভয়াবহতা কতখানি সেটা পরিমাণ করা আমার পক্ষে অসম্ভব। পায়ের ধাপ ফেলার আওয়াজ শুনতে পেলাম। উনি হনহনিয়ে বেরিয়ে যাচ্ছেন। উঠে বসলাম আমি। কি করব সেটা ভাবতে ভাবতে আমার মেজাজ বিগড়ে গেল। এটা যদি দয়া হয় তবে প্রতিটা পদে পদে যেসব ভালোবাসার পরশ দেন সেসব কি? কিছুক্ষণ পরপরই ফুলকি এলো ব্রেকফাস্ট নিয়ে। সকালের খাবারের শেষে আমাকে রেডি করানো শুরু করলো সে। বেনারসি গায়ে জড়িয়ে নিলাম দ্বিতীয়বারের মতো। কিন্তু এবারও আমার বিয়ে করার কোনো ইন্টেনশন নেই। আমার হাতে একটা একটা করে চুড়ি পরিয়ে দিল ফুলকি। আমি রোবটের মতোই অন্যের ইচ্ছে অনুযায়ী চলছি এবং কাজ করছি। নাকে নথ আর মাথায় টিকলি ও টায়রা পরিয়ে দিয়ে ক্ষান্ত হয় ফুলকি। ধপ করে আমার পাশে বসে পড়ে উত্তেজিত হয়ে বলে, আপনি দেখতে সত্যিই সুন্দর। ওই যে কি যেন একটা বলে না, ন্যাশনাল বিউটি নাকি, ওইটা হচ্ছেন আপনি। আগে স্যার বিদেশে মেয়েদের সঙ্গে মিশত, কি শান্তি পেত কে জানে। আপনাকে দেখে হয়তো বুঝেছে দেশি মেয়েদের মধ্যেও সৌন্দর্য লুকিয়ে থাকে, আর সেটা উপলব্ধি করতে পারলে সকলে মায়ায় পড়ে যাবে। তার মানে উনি আগে অন্য সব মেয়েদের সঙ্গে চলাফেরা করেছেন, কথাটা ঠিক? রোবটের মতো জিজ্ঞেস করলাম আমি। ফুলকি হয়তো থতমত খেল, একটু ভেবে বলল, সরি ম্যাম, আপনাকে এসব বলতে চাইনি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। সত্যি কথা কোনো না কোনোভাবে বেরিয়েই আসি ফুলকি। যাই হোক, আমার একটা হেল্প করতে পারবে? কি হেল্প? তোমার ফোনটা আমায় দেবে, একটা কল করব। ফুলকি ভয় পেয়ে যায়, ভয়ের তো স্বরে বলে, কিন্তু ছোট ছাড় জানতে পারলে আমার আস্ত থাকবে না। ওর কথায় ভুরু নাচিয়ে বিরক্ত হয়ে বললাম, ওনাকে কে বলতে যাচ্ছে? আমার খুব দরকার, প্লিজ বোঝার চেষ্টা করো। ফুলকি রাজি হয়। কাপা কাপা হাতে এগিয়ে দেয় তার বাটন ফোন। খুব সাবধানে একটা নম্বর ডায়াল করে ফোনটা কানে ধরলাম আমি। হ্যালো, পুলিশ স্টেশন, আই নিড হেল্প। সকাল 10টা বাজে প্রায়। বউ সেজে বসে আছি ঘরে। কখন জানি ডাক পড়বে তার ঠিক নেই। মনে চলছে যুদ্ধ। এসি চলা সত্ত্বেও দরদর করে ঘেমে চলেছি আমি। দরজা খোলার শব্দ পেয়েই একটু কেঁপে উঠলাম। এই বুঝি ডাক এলো, কিন্তু তা ভুল প্রমাণ করলেন আয়েশের মা। বিয়েটা অবশেষে করেছো? আমি চুপ করে রইলাম ভদ্রতার খাতিরে। মাথা নিচু করে বসে রইলাম। উনি আবার দম্ভ নিয়ে বললেন, রায়হান, বাড়ির বউ কিনা অন্ধ? হাউ রিডিকিউলাস! প্রথমে তো বিয়ে করবে না বলে পালিয়ে গেলে, তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো। কোথায় গেলে তোমার সেই লাভার? নাকি টাকা দেখে তুমি আরো অন্ধ হয়ে গেলে? এবার আর নীরব থাকতে পারলাম না। নীরবতা ভেঙে কাট কাট গলায় বললাম, আমার মাথা খারাপ হয়ে যায়নি যে পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত একটা ছেলেকে বিয়ে করব।
টাকায় আমার কিচ্ছু যায় আসে না। আমি তো নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য তো আমার সঙ্গে অন্যরকম খেলা খেললো, অন্ধ করে দিল। তবুও হাল ছাড়িনি। আপনাদের ছেলেকে বিয়ে করার ইচ্ছে আমার কোনো কালেই নেই। তাহলে চলে যাচ্ছ না কেন? পালিয়ে যেতে পারতে, আমায় বলতে পারতে, আমি সাহায্য করতাম। সিরিয়াসলি আমি জাস্ট মানতে পারছি না যে এই বাড়ির বউ অন্ধ আর গরিব ঘরের হবে। আয়াসের পছন্দের প্রশংসা না করে পারছি না। ছেলেটা সত্যিই পাগল। ওর বাবা যেমন প্রথমে অন্ধ মেয়েকে বিয়ে করেছিল, ঠিক ছেলেও তেমন করেছে। অন্যের বাড়িতে আসেনি নিজের ইচ্ছে, বিয়েও করছে না নিজের ইচ্ছে, তবুও এত অপমান আমায় সইতে হচ্ছে। আমি কিছু বলতে উদ্ধত হলেই আয়েশের কড়া গলায় কানে আসে। আপনার এই স্বভাব কোনোদিনও যাবে না মিসেস মালিয়া রায়ান। আমার পছন্দ অপছন্দ নিয়ে এতটা ভাবতে হবে না আপনাকে। আর সব থেকে বড় কথা, আপনি আমার প্রপার্টিতে কি করছেন? আপনি তো এটা জানেন বাড়ির অর্ধেকটা আয়েশ রায়হানের। আমি নিজের টাকা দিয়ে আপনার স্বামী থেকে এটা কিনে নিয়েছি, আপনি জানেন না? আর স্পষ্ট ভাষায় সেদিনই বলে দিয়েছিলাম আমার প্রপার্টিতে আপনাদের মতো নোংরা মানুষদের যেন না দেখি। তাহলে কেন এসেছেন? ওয়াই? শেষ কথাটা বলে হুঙ্কার ছাড়লেন আয়াস। ওনার মা বৃথা বোঝানোর চেষ্টা করে বললেন, দেখো আয়াস, আমি জাস্ট তোমার ভালোর জন্য। ভালো? আমি আপনাকে আমার ভালো চাইতে বলেছি? নিজের সন্তান হয়নি বলে এতটা দরদ আমার প্রতি উপচে পড়ছে আপনার। আর যদি আপনার গর্ভ থেকে একটা উত্তরাধিকারী আসতো, তাহলে আমার স্থানটা রাস্তায় হতো। এটা আমি খুব ভালো করে জানি। গেট আউট ফ্রম হিয়ার। কিছু একটা ভাঙার আওয়াজে চোখ বন্ধ করে ফেললাম। আয়েশের মা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। আমি বিছানার চাদর চেপে ধরে বসে রইলাম চোখ বন্ধ করে। হঠাৎ করে আমায় কোলে তুলে নিলেন আয়াস। বিছানার চাদর ধরে থাকায় সেটাও উঠে এলো। কি হলো? এমন করছো কেন? ভয় পাচ্ছ আমায়? কিছু না, নার্ভাস লাগছে। আপনি এমন করে আমার কাছাকাছি আসবেন না প্লিজ। নামিয়ে দিন আমায়। তোমার পায়ে চোট লেগেছে নিশা পাখি, তাও দুইবার। এইভাবে সিঁড়ির নিচ পর্যন্ত তুমি যেতে পারবে না। কাছাকাছি আমি যাইনি এখনো, লিগেলি না হলেও যাবো না। নো টেনশন। আমার একটা হাত ওনার গালে থাকায় বুঝতে পারলাম উনি নিঃশব্দে হাসছেন। আমি দ্রুততার সঙ্গে বললাম, আপনি কি এখন সকলের সামনে আমায় এভাবে? না না, নিচে নামান। সকলে দেখলে কি ভাববে? ছি, নিচে নামান। আমার কথার কোনো জবাব না দিয়ে আমায় আরও জোরে নিজের সঙ্গে চেপে ধরেন আয়াস। আমি বারবার বলা সত্ত্বেও নিচে নামালেন না উনি। উনি তো জানেনই না এই পা দিয়ে আমি হেঁটে অনেক কিছু শুনে নিয়েছি। আমার জেদের থেকে 10 গুণ ওনার জেদটা বেশি। ওনার জেদ হাতি হলে আমি নিতান্তই পিঁপড়ে। উনি হাঁটতে শুরু করলেন। আশা করছি এবার পালানোর বৃথা চেষ্টা করবে না। প্রথমবার পালিয়ে যা ভুল করেছে এবার তা করবে না আশা করছি। বেশি শক্ত গলায় কথাটা বলে নিচে নামলেন উনি। আমি এই মুহূর্তে নিচের মুখ দেখানোর অবস্থায় নেই। মনে হচ্ছে যেটুকু মান সম্মান বাকি ছিল তাও হাওয়ায় মিলিয়ে গেল। আয়েশের শেরওয়ানি টেনে ধরে মুখ লুকিয়ে ফেললাম আমি। আয়েশ ফিসফিসিয়ে বললেন, বুক ছিঁড়ে ঢুকে যাবে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে আয়েশের বুকে চিমটিও কেটে দিলাম। আয়েশ একটু নড়ে চড়ে উঠলেও কিছু বললেন না। আমায় সোজা নিয়ে সোফায় বসিয়ে দিলেন। চোখ মুখ লাল করে মাথা নুইয়ে বসে আছি। কেমন আছিস মা? মায়ের কণ্ঠ শুনে মাথা তুললাম, মায়ের হাত চেপে ধরলাম। মুহূর্তেই চোখে এলো পানি, যেন মায়ের থেকে কত বছর দূরে ছিলাম। মাকে জড়িয়ে ধরলাম আবেগ আপ্লুত হয়ে। বিড়বিড়িয়ে বললাম, আমি দয়া চাই না মা, আমি দয়া চাই না। কি বলছিস তুই? আমি তার উত্তর আর দিলাম না। বিয়ে শুরু হলো বলে মায়ের সঙ্গে টুকটাক কথা বলতেই অচেনা কিছু কণ্ঠ কানে এলো। এটা মিস্টার আয়াশ রায়হানের বাড়ি? মাকে ছেড়ে বসলাম আমি। আয়াস সম্মতি জানিয়ে বললেন, পুলিশ অফিসার, আমি আয়াশ রায়হান। হঠাৎ আপনি এখানে? আপনার থেকে এটা আমরা আশা করিনি মিস্টার রায়হান। একজন নামি দামি লয়ার হয়ে এত বড় ভুল কি করে করতে পারছেন? আইনের নিয়ম তো আপনার জানা দরকার ছিল। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করছেন, আমরা এই ইনফরমেশন পেয়েছি। আয়াস চিল্লিয়ে বলে উঠলেন, হোয়াট? এই বাড়িতে কার এত সাহস হলো? মিস্টার মালিহা রায়হান? দেখো আয়াস, সবসময় আমায় ব্লেম করবে না। আমি এমন কিছুই করিনি। সোজা সবটা জবাব দিলেন আয়েশের মা। আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না, ভয় লাগছে খুব। পুলিশ অফিসার এবার একটা নম্বর বললেন। এই নম্বর থেকে ফোন এসেছে, দেখুন কে করেছে সেটা তো জানি না, তবে আপনি সত্যিই অন্যায় করেছেন। ফুলকি বোধহয় সেখানেই উপস্থিত ছিল। আয়াস চিৎকার দিয়ে ফুলকির নাম দিয়ে ডাকতেই ফুলকি ভয়ে বলে দিল, আনিশা ম্যাম আমার ফোন নিয়েছিল স্যার, আমি কিছু জানি না। আমি ওইসব জানলে ওনাকে কখনো ফোন দিতাম না। দয়া করে এই কাজ থেকে আমায় বের করবেন না। আমি স্তব্ধ হয়ে গেলাম। সবাই বলা বলি শুরু করলো।
মাও পাশ থেকে জিজ্ঞেস করলো, আনিশা তুই এসব কি করেছিস? আমাকে কিছু বলতে না দিয়ে আয়েশ আমার বাহু ধরে দাঁড় করালেন, আমার গাল চেপে ধরে বললেন, আবারও বিশ্বাসঘাতকতা, তাও আমার সাথে। তুমি পুলিশ ডেকেছো? কতটা কেয়ার করি তোমার, তুমি তো দেখছি তার যোগ্য নও। আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। পুলিশ অফিসার বলে উঠলেন, আমাদের সামনে একটা মেয়ে জবরদারি করার মানে জানেন তো মিস্টার রায়হান? এরপর কি হলো জানি না, তবে পায়ের ধূপধাপ শব্দ হলো। আমি বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে। আচমকা তুষার বলে উঠল, আপু আপু, আয়াস জিজু নিজের হাতে চুরি ধরেছে। আতকে উঠলাম আমি। পুলিশ অফিসারও কি বলবেন তা ভেবে কুল না পেয়ে বললেন, এসব কি করছেন মিস্টার রায়হান? পাগলামি করবেন না, ছুরি ফেলুন। আয়াস তাতে পাত্তা না দিয়ে বললেন, নেভার। আনিশা যদি আমার বিয়ে না করে তাহলে আজ এখানে আমি নিজেকে শেষ করতে দুইবারও ভাববো না। নাও ডিসিশন ইজ ইয়োর্স আনিশা সাবিহা। আয়েশের কর্মকাণ্ড বিচলিত করে তুলল আমায়। হাত তুলে ইশারা করে ওনাকে বোঝানোর চেষ্টা করে বললাম, দেখুন আপনি এটা করবেন না, এই পাগলামি করে কোনো লাভ নেই, আপনি চুরিটা ফেলে দিন, আমরা তো বসেও কথা বলতে পারি তাই না? সেই আমি তো শান্তভাবে বসে ধীরে স্থিরভাবে সবটা করতে চাইছিলাম, তুমি আমায় ঠকালে কেন? কেন করলে এমনটা? ওকে, আই এম সরি, আর এমনটা হবে না, প্লিজ আপনি ফেলে দিয়ে শান্ত হন। আমার কথায় যেন আয়েশের মেজাজ তুঙ্গে উঠে গেল। চিৎকার দিয়ে পাগলের মতো বললেন, মানুষ জীবনে সুযোগ একবারই পায়, তুমিও পেয়েছো, কাজে লাগাওনি। সবটা যখন শান্তভাবে হলো না তখন আমার মতো করেই হোক, তোমায় আমি এভাবে হারাতে দিতে পারি না। যতই হোক আয়াস রায়হান এত সহজে নিজের প্রিয় মানুষকে হারাতে পারে না। আমি শুধু একটাই কথা শুনতে চাই, তুমি বিয়ে করবে, হ্যাঁ কি না? মিস্টার রায়হান, নিজের হাত থেকে ছুরিটা ফেলুন। আপনি এভাবে ব্ল্যাকমেল করে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন না, এতে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব আমরা। পুলিশের কথাই হু হা একটা কথাও বললেন না আয়াস। উনি ওনার সিদ্ধান্তে অটল। এতক্ষণ চুপ থাকতে থাকতে মুখ খুললেন আয়াসের বাবা। অশান্ত হয়ে বললেন, হোয়াট ইজ দিস আয়াস? সিনকেট কেন করছো? তুমি না এই বাড়ির ছেলে, এসব সিনকেট তোমাকে মানায় না। তুমি চাইলে এর থেকে আরও অনেক ভালো মেয়েকে এনে দেব, এর জন্য নিজের ক্ষতি অন্তত করো না নিজের। আমার লাইফের সিদ্ধান্ত আমি একা নিতে জানি সাহাদ রায়হান, আমি অন্য কোনো মেয়ে চাই না। আই ওয়ান্ট দিস গার্ল। যদি আমার এতই ভালো চান তাহলে বলুন ওকে এই মুহূর্তে যেন আমার বিয়ে করে। আয়েশের একরোখা মনোভাব, পুলিশের লোকেরা চেয়েও কিছু করতে পারছেন না। বারবার হুমকি দিলে আয়েশ উল্টে তাদের হুমকি দিয়ে চলেছে। একসময় আমার ডান হাত আবদ্ধ করে একটা ছোট্ট হাতের মালিক তুষার আমার হাত চাকিয়ে চিন্তিত হয়ে বলে, আপু, জিজুর হাত থেকে রক্ত পড়ছে। দিশেহারা হয়ে পড়লাম আমি। মা আমাকে চেপে ধরেছে, আমার কানে কানে বলল, এমন পাগল ছেলেকে বিয়ে করার কোনো দরকার নেই। তুই যখন পুলিশ ডেকেছিস তখন ওদের সাহায্য নিয়ে চল, এখান থেকে যাই। এবার বুঝতে পারছি কত বড় ভুল করে ফেলেছি। কিন্তু মা, উনি যদি কিছু করে বসেন তাহলে তো এর জন্য দায়ী আমি হব, তাই না? বিভ্রান্ত হয়ে বললাম আমি। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, তুই এখনো এই ছেলের ব্যাপারে ভাবছিস? কি হলো বলো, আমায় বিয়ে করবে না? হে শিশিয়ে প্রশ্ন করলেন আয়াস। হঠাৎ আমার সামনে কারো উপস্থিতি টের পাই আমি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমার অবাক করে দিয়ে আয়েশের বাবা অনুনয়ের সুরে বলে ওঠেন, দেখো, হয়তো তুমি বিয়ে করতে চাও না, কিন্তু বাবা হিসেবে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, আয়াসকে বিয়ে করতে রাজি হয়ে যাও প্লিজ। আমার মনে হচ্ছে না আয়াসকে থামানো আর কোনো রাস্তা আছে। ও নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে অনর্থ ঘটে যাবে এই পরিবারের। দোটানায় ভুগতে থাকলাম আমি। আমার বিয়ে করা আর না করাতে আয়েশের প্রাণ নির্ভর করছে। আর যাই হোক, ওনার ভয়াবহতার প্রমাণ আমি এর আগেও দেখেছি। একবার হাতের শিরা কেটে গেলে সবটা শেষ হয়ে যাবে আমার সামনে। অতিরিক্ত মাথায় চাপ পড়ছে আমার, মাথাটা ব্যথা করতে শুরু করে দিয়েছে। এরই মাঝে ফুলকি চিৎকার দিয়ে বলে ওঠে, আরে স্যার, হাত থেকে রক্ত বের হচ্ছে। স্যার আস্তে আস্তে ছুরি নিজের হাতে চাপ দিয়ে ধরেছেন, কেউ কিছু করেন। মাথা আর কাজ করছে না। কপালের দুই ধারে হাত দিয়ে চোখ খিচে বন্ধ করে এক চিৎকারে বললাম, বিয়েটা আমি করব। এমন কিছু করবেন না আয়াস, দোহাই লাগে। সত্যি? আনন্দের সঙ্গে বলে ওঠেন আয়াস। সকলেই আমার সিদ্ধান্তে স্তম্ভিত হয়েছে সেটা জানি। মা আমার হাত চেপে ধরল সঙ্গে সঙ্গে। আমায় চাপা সুরে প্রশ্ন করল, তুই কি পাগল হলি আনিশা? ওর সঙ্গে আমি তোর বিয়ে দিতে দিব না।
এখনই পুলিশের সঙ্গে কথা বলছি। মা, তোমার কি মনে হয় না যে পুলিশও এখন হতভম্ব হয়ে রয়েছেন? ওনাদের করার মতো কিছুই নেই। আয়াস চাইলেই ওদের টাকা খাইয়ে চুপ করিয়ে দিতে পারবে মা। মূল কথা, আয়াস তো একজন আইনজীবী কিনা। কিন্তু মাকে থামিয়ে দিলাম আমি। তাকে আশ্বস্ত করে বললাম, ভরসা রাখো, তোমার মেয়ের কিচ্ছু হবে না। এখন যদি বিয়েটা না করি, এর প্রভাব শুধু আয়েশের ওপর নয়, আমাদের সকলের ওপর পড়তে পারে। আয়েশের কিছু হলে ওনার বাবা উল্টে যদি আমাদের বিরুদ্ধে কেস করে দেয়, তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তুমি বোঝার চেষ্টা করো আর চুপ থাকো। বলেই সরে এলাম আমি। কান সজাগ করে বললাম, আয়াস, আপনি কি হাত থেকে ছুরিটা ফেলেছেন? ফেলে দিন আর এখানে আসুন, শান্ত হয়ে বসুন।